আজকের ভিডিওতে ক্লাস 12 ইতিহাস বিষয়ের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য, কারণ তোরা যদি এই চ্যাপ্টারটা না বুঝিস তাহলে তোরা কিন্তু ইতিহাসের অনেক কিছুই জানতে পারবি না। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে আমাদের পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ। কি বলেছে? পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ। যুগে যুগে বিভিন্ন পর্যটক কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষে থেকেছে এবং ভারতবর্ষ সম্পর্কে কিন্তু তাদের যে ধ্যান ধারণা হয়েছে তা কিন্তু তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেছে। এরকমই একজন গুরুত্বপূর্ণ পর্যটককে নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। আর এই ভিডিওতে যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসটা যদি ঠিকঠাক করে মনোযোগ সহকারে শোনা যায় তাহলে অলবিরুনি কেন্দ্রিক যে প্রশ্নই আসুক না কেন তা কিন্তু উত্তর আমরা করতে পারবো। আজকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব সে হচ্ছে অলবিরুনি, যে কিন্তু তার জীবনের প্রথম দশায় কিন্তু একজন বন্দী ছিলেন, একজন বন্দী, সেখান থেকে এত বড় একজন জ্ঞানী মহাপুরুষ। ভাবতে লাগবে প্রথম অবস্থায় বন্দী ছিলেন, কেন বন্দী হলেন তা নিয়ে আমরা ভিডিওতে কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। যাই হোক, দেখা যাক ঘটনাগুলো কি ঘটছে পরপর। অলবিরুনি আমাদের ভারতবর্ষে আসছিল কিন্তু একাদশ শতকে। কখন আসছিল? একাদশ শতকে। অর্থাৎ সালটা কত ছিল তখন? সাল ছিল কিন্তু 1017 খ্রিস্টাব্দ। অর্থাৎ অলবিরুনি ভারতবর্ষে কখন হয়েছিল? একাদশ শতকে। সাল কি ছিল? 1017। এটা মাথায় রাখতে হবে। এবার আমরা স্টেপ বাই স্টেপ আরম্ভ করি। দেখো, এই অলবিরুনি পরিচয় আগে জেনে নাও। বহুমুখী প্রতিভার অধিকারী, একজন বন্দী ছিল কিন্তু প্রথম অবস্থায়, বহুমুখী প্রতিভার অধিকারী। কারণ কেন? এ ছিলেন গণিতজ্ঞ, গণিতজ্ঞ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন, ঐতিহাসিক ছিলেন, দার্শনিক, নৃতত্ত্ববিদ, ভূগোলবিদ। আমরা বর্তমান সময়ে একটা বিষয় করতে পারি না ছাত্রছাত্রীরা, মাথার মধ্যে একটা পুরো চাপ মনে হয়, সবার ক্ষেত্রে না, বেশিরভাগের ক্ষেত্রে চাপ মনে হয়। তাহলে ইনি এই ব্যক্তিত্ব কতগুলো গুণের অধিকারী একসাথে ভাবতে লাগে, কত বড় ট্যালেন্টেড পার্সন ছিল। জন্ম কবে হয়েছিল? 4 সেপ্টেম্বর 973। 4 সেপ্টেম্বর 973 খ্রিস্টাব্দে এনার জন্ম। কোথায় হলো? মধ্য এশিয়ার কোন প্রদেশে? খোয়ারিজম প্রদেশে, যেটা বর্তমান কোথায়? উজবেকিস্তানে। জন্ম কবে হলো? 4 সেপ্টেম্বর 973 খ্রিস্টাব্দে। কোথায়? মধ্য এশিয়ার কোন প্রদেশে? খোয়ারিজম প্রদেশে, সেটা বর্তমান কোথায়? উজবেকিস্তান। এই অলবিরুনি পূর্ণ নাম কি? আবু রেহান মুহাম্মদ বা মোহাম্মদ ইবন আহমদ অলবিরুনি। আরেকবার, আবু রেহান মুহাম্মদ ইবন আহমদ অলবিরুনি। আরবি ভাষায় বা ফার্সি ভাষায় কিন্তু এই যে বিরুনি, এই বিরুনির অর্থ কি বলতো? বহিরাগত বা বাইরের লোক বা শহরের বাইরের মানুষ। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? অলবিরুনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী। 4 সেপ্টেম্বর 973 মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে জন্মগ্রহণ করছে, যেটা বর্তমান উজবেকিস্তানে। তার পূর্ণ নাম কি? আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ অলবিরুনি। বিরুনি শব্দের অর্থ আরবি বা ফার্সি ভাষায় কি? বহিরাগত বা বাইরের লোক বা শহরের বাইরের মানুষ। পিতা মাতা, অলবিরুনির বাবা কিন্তু একজন সরকারি কর্মচারী ছিল, কিন্তু অল্প বয়সে কিন্তু সে পিতৃহারা হয়ে যায়। তারপরে সে মায়ের কাছে থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু সে জ্ঞানী হয়ে ওঠে। বন্দী দশা, এখানটা একটা ইন্টারেস্টিং টুইস্ট। বললাম না যে বন্দী ছিলেন, সেখান থেকে বন্দী দশা কি? 1017 খ্রিস্টাব্দে। আমরা কি দেখলাম? অলবিরুনি কিন্তু 1017 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছে। ঠিক ওই সময় কি হচ্ছে? গজনি বলে একটা জায়গা আছে, সেখানকার সুলতান ছিলেন হচ্ছে কে? মামুদ গাজনভি, মামুদ। সেই মামুদ কিন্তু আক্রমণ করে। কোথায়? এই খোয়ারিজম প্রদেশে আক্রমণ করে। কে? মামুদ আক্রমণ করে। আক্রমণ করার পরে সেখান থেকে কিন্তু সারা অলবিরুনিকে বন্দী করে নেয়। ঘটনাটা কি হলো আরেকবার? 1017 খ্রিস্টাব্দে গজনী সুলতান মামুদ খোয়ারিজম প্রদেশ আক্রমণ করলেন এবং অলবিরুনিকে বন্দী করলেন। কিন্তু তার ট্যালেন্ট দেখে কি করলেন গজনী মামুদ? তাকে রাজ জ্যোতিষ পদে অভিষিক্ত করলেন। কে করলেন? সুলতান মামুদ। কাকে করলেন? অলবিরুনিকে। কোন পদে? রাজ জ্যোতিষ পদে। সভাসদ হিসাবে কিন্তু বসে দিলেন। ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। হ্যাঁ, ভারতে আগমন এই 1017 থেকে 1030, এই যে সময়কালটা 1017 থেকে 1030, এই সময়কালের ভিতরে কিন্তু মামুদ ভারতবর্ষে 17 বার আক্রমণ চালিয়েছিল। মামুদ ভারতবর্ষে 1017 থেকে 1030 খ্রিস্টাব্দের মধ্যে কয়বার আক্রমণ করেছিল? 17 বার আক্রমণ করেছিল। শুধু কিন্তু লুণ্ঠন করে গিয়েছে, শুধু লুণ্ঠন করে গিয়েছে। হ্যাঁ, এবার সেই সময় কিন্তু অলবিরুনি সুলতানের সঙ্গী হয়ে ভারতবর্ষে আসে। কোন দিক দিয়ে? খাইবার পাস হয়ে আসে। খাইবার পাস, হ্যাঁ, উত্তর পশ্চিম ভারত অর্থাৎ পাঞ্জাব এবং সিন্ধুতে আসেন।
মানে অ্যাকচুয়ালি অলবেরুনি ভারতবর্ষের কোন জায়গাটা বেশি করে পরিভ্রমণ করেছিলেন? উত্তর ভারত। কোনটা? উত্তর ভারত, তাই তো? তো এবার কি হচ্ছে, এই যে অলবেরুনি সে একটা গ্রন্থ লিখেছিল, তার নাম কি? কিতাব উল হিন্দ। নাম কি গ্রন্থের নাম? কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। গ্রন্থের নাম কি? কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। সময়কাল কত? 1030 খ্রিস্টাব্দ। কত বললাম? 1030 খ্রিস্টাব্দ। ভাষাটা কি, মানে কোন ভাষায় এই গ্রন্থটা লেখা হয়েছিল? আরবি ভাষায় লেখা হয়েছিল। কোন ভাষায় কিতাব উল হিন্দ লেখা হয়েছিল? আরবি ভাষায় লেখা হয়েছিল। আচ্ছা, এই একটা গ্রন্থ যেটা কিন্তু সে খুবই নিরপেক্ষভাবে এবং জ্যামিতিক পদ্ধতিতে লেখে, মানে কোনো রকম কারো চাপে লেখেন, নিজের মতন করে লিখেছে নিরপেক্ষভাবে, যেটা যেটা দেখেছে সেটা সেটাই কিন্তু ও লিখেছে। বিন্যাস, এই যে গ্রন্থটা সে 80টি অধ্যায়ে বিন্যস্ত করেছে। কটি অধ্যায়ে? 80টি অধ্যায়ে। কি ছিল এই গ্রন্থের বিষয়বস্তু? ধর্ম নিয়ে আলোচনা করেছে, দর্শন নিয়ে আলোচনা করেছে, উৎসব নিয়ে আলোচনা করেছে, জ্যোতির্বিজ্ঞান, সামাজিক প্রথা এবং মাটির মাপজোক নিয়ে কিন্তু আলোচনা করেছে এই গ্রন্থে। এই গ্রন্থ লেখার পদ্ধতিটা কেমন আছে? এটা কিন্তু বিবৃতিমূলক প্রশ্ন বা বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে। কেরকম? প্রথমে প্রশ্ন করেছে, তারপরে তথ্য দিয়েছে, তারপরে অন্য দেশের সঙ্গে তুলনা করেছে। কি করে লিখেছে? প্রথমে প্রশ্ন করে দিয়েছে, তারপরে তথ্য দিয়েছে, তারপরে সেই প্রশ্ন এবং তথ্যের উপর ভিত্তি করে অন্য দেশের সঙ্গে তুলনা করেছে। তাহলে এখানটায় আমরা কি দেখলাম? ফার্স্ট পার্টে পরিচয়, জন্ম, তার পূর্ণ নাম, পিতামাতা, বন্দিদশা, ভারতে আগমন, তার যে ইম্পর্টেন্ট গ্রন্থ কিতাবুল হিন্দ বা তহকিক হিন্দ, এটা ব্রেন বিশ্বকোষ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, তার সময়কাল, ভাষা, বিন্যাস, বিষয়বস্তু এবং পদ্ধতি। এইটুকুতে তো কোনো অসুবিধা নেই। এবার আমরা পরবর্তী পার্টে যাচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ভারতের চতুর্বর্ণ, বর্ণভেদ বা জাতিভেদ প্রথা। অলবেরুনি যেটা দেখেছে ভারতবর্ষে এসে, কি দেখেছে? যে তিনি হিন্দু শাস্ত্র, বিশেষত ঋগ্বেদ থেকে আরম্ভ করে বেশ কিছু শাস্ত্র কিন্তু অধ্যয়ন করেছেন। করে নিয়ে কি জানাচ্ছে? যে ভারতবর্ষে চতুর্বর্ণ অর্থাৎ 4টা বর্ণের অস্তিত্ব আছে, বর্ণভেদ প্রথা ভারতবর্ষে আছে। তো কি হচ্ছে, সেই স্তরটাতে প্রথমে কি থাকতেছে? ব্রাহ্মণ। যেহেতু উনি কি শাস্ত্র পড়েছেন, শাস্ত্র পড়া করে বিন্যাস করতেছে, প্রথমে কি আছে? ব্রাহ্মণ। কি বলছে? যে এটা হচ্ছে সমাজের সর্বোচ্চ স্তর। ব্রহ্মার মুখ থেকে কার সৃষ্টি হয়েছে? ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে। ক্ষত্রিয়, ক্ষত্রিয় ব্রহ্মার বাহু থেকে সৃষ্টি হয়েছে। তাদের কাজ কি? দেশকে রক্ষা করা। এবং এই ক্ষত্রিয়রা কিন্তু ব্রাহ্মণদের মতো প্রায় সমান মর্যাদা পেত। এবং এই ক্ষত্রিয়রা কিন্তু বেদ পাঠের অধিকারী ছিল। অন্য কেউ বেদ পাঠ করতে পারতো না, ব্রাহ্মণরা বেদ পাঠ করতো, আর ক্ষত্রিয়রা কিন্তু বেদ পাঠের অধিকারী ছিল। বৈশ্য, এরা ব্রহ্মার উরু থেকে সৃষ্টি হয়েছে। কৃষিকাজ করতো এরা, পশুপালন করতো এরা, ব্যবসা বাণিজ্য করতো এরা। মেনলি দেশের অর্থনীতির চাকা কিন্তু সচল রাখতো এই বৈশ্যরা, মানে বলতে গেলে বিজনেসম্যান। আর কে? শূদ্র, অর্থাৎ যারা ব্রহ্মার পা থেকে সৃষ্টি হয়েছে। এবং এই শূদ্রদের কাজ কি? উপরের যে এই 3টি শ্রেণী আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এদেরকে সেবা করা। এটা তিনি অধ্যয়ন করলেন। এই 4টা বর্ণের অস্তিত্ব ভারতবর্ষে ছিল, কিন্তু এই 4টা বর্ণের বাইরে গিয়েও ভারতবর্ষে কিন্তু আরো কয়েকটা আমরা কিন্তু বর্ণ দেখতে পাচ্ছি। যেরকম অন্তজ, খুবই গুরুত্বপূর্ণ। অন্তজ, অন্তজ কি? এই যে 4টা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের বাইরে থাকা 8টা নিচুতলার পেশার মানুষ। 8টা কি? নিচুতলার পেশার মানুষ, মানে নিচুতলায় যে কাজকর্ম করে সেগুলা কি কি হতে পারে? এটা হচ্ছে ধোপা, চর্মকার, জাদুকর, জেলে, ব্যাগ, তাঁতি, ডোম, ঝুড়ি প্রস্তুতকারক। এই যে 8টা জাতির কথা বলা হলো, এরা কি? এরা গ্রাম বা শহরে শেষ সীমানায় থাকতেন। কারা থাকতেন? অন্তজরা। অন্তজরা কটা? 8টা। 8টা নিচুতলার পেশার মানুষ। এরপরে কি? ম্লেচ্ছ। ম্লেচ্ছ কারা? যারা ধর্মের নিয়ম মানে না, তারা কারা? ম্লেচ্ছ। ধর্মের নিয়ম যারা মানে না তারা কে? ম্লেচ্ছ। ব্রাত্য, ব্রাত্য কারা? যারা সংস্কার বা উপনয়ন করেনি। অনেকে অভাবের জন্য করতে পারে না, অনেকে হয়তো ভুলে যায়, দারিদ্রতার কারণে করতে পারে না। তো যারা এরকম করতে পারে না তাদেরকে বলা হতো ব্রাত্য। এবার আমরা আলোচনা করব হিন্দু জীবনধারা ও চতুর আশ্রম নিয়ে, যেটা অলবেরুনি আলোচনা করেছে। মানুষের জীবনকে তিনি 4টি সুন্দর ধাপে ভাগ করেছেন। মানে কি বলছেন? ব্রহ্মচর্য। আমাদের ভারতবর্ষে কি ছিল? ব্রহ্মচর্য। অর্থাৎ 7 বছরের পর থেকে কিন্তু ব্রহ্মচর্য শুরু হতো। ক বছরের পর থেকে? 7 বছরের পর থেকে। কত বছর অবধি? 25 বছর বয়স পর্যন্ত। কি করতে হবে? এডুকেটেড হতে হবে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরে গৃহস্থ, যেই বাড়ি চলে আসবে এবার বিবাহ সংসার করবে। তারপরে কি? বানপ্রস্থ, যখন একদম মিডিল এজের দিকে চলে আসবে তখন আস্তে আস্তে তারা কিন্তু আধ্যাত্মিক সাধনার পথে প্রস্তুত হবে। এবং শেষে সন্ন্যাস, অর্থাৎ সবকিছু থেকে বিরক্ত হয়ে ঈশ্বরের চিন্তায়
নিজের জীবনকে উৎসর্গ করে মুক্তি লাভ করবে। এটা ছিল আমাদের হিন্দু জীবনধারা অর্থাৎ চতুরাশ্রমের বিষয়। এটা কে উল্লেখ করেছে? অলবিরুনি উল্লেখ করেছে। নারী সমাজকে নিয়ে এবং নারী সমাজের যে কুপ্রথাগুলো ছিল তা নিয়েও কিন্তু অলবিরুনি আলোচনা করেছে। কি বলেছে? অলবিরুনি সমাজে ব্যবস্থায় দেখছে যে নারীদের অবস্থা খুবই শোচনীয়, যেরকম বাল্য বিবাহ, মাত্র 8-10 বছর বয়সে কিন্তু মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। ক বছরে? 8-10 বছর বয়সে। তোদের এখন বর্তমান বয়স কত? 16+ বা 17+। তাহলে ভাব 8-10 বছরে বিয়ে হয়ে যায়, তোদের মতো অবস্থা কি হতো ভেবে দেখ একবার। সতীদাহ প্রথা তিনি বিশেষভাবে কি দেখতে পাচ্ছেন? কাশী অর্থাৎ বারাণসীতে সতীদাহ প্রথা দেখেছিলেন। স্বামীর চিতায় স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, এটা ছিল সতীদাহ প্রথা। তিনি লিখছেন যে এটা ধর্মীয় নয়, এটা সামাজিক চাপ ছিল। বিধবার অবস্থা অর্থাৎ যারা সতী হতো না, যারা বিধবা হিসেবে সমাজে থেকে যেত, যারা সতী হতো না তাদের সারা জীবন কিন্তু চরম অবজ্ঞা সহ্য করতে হতো, চরম গঞ্জনা সহ্য করতে হতো, চরমভাবে লাঞ্ছিত হতে হতো, চরমভাবে নিপীড়িত হতে হতো। এই ছিল তৎকালীন কিন্তু সমাজের অবস্থা। অলবিরুনির চোখ দিয়ে আজকে তোদের উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টারে তোরা যে ইতিহাস পড়ছিস, সেই ইতিহাসে তোরা কি দেখতে পাচ্ছিস? 1000 বছর আগে আমাদের ভারতবর্ষের অবস্থা কি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলবিরুনির এই লেখা দিয়ে বা অলবিরুনির পড়া দিয়ে। তোরা শুধু ইতিহাস পড়েই পড়বো তা কিন্তু না, ইতিহাসকে একটু বোঝার চেষ্টা কর যে সেই সময়টা কেমন ছিল, কি হতে পারে, কতটা শোচনীয় হতে পারে, নারীদের কি অবস্থা ছিল। সবাই যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, সবাই যে পড়াশোনা করতেছে, সবাই যে নিজের মতন করে স্বাধীনভাবে চলছে, তৎকালীন সময় অবস্থা সেটা ছিল না। অলবিরুনি কিন্তু সেটা প্রতিটা পদক্ষেপে দেখিয়ে দিচ্ছে। এখনকার দিনে যারা ধর্ম মানে না তাদের কি বলি? নাস্তিক বলি। তারা তো সমাজে সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে আছে, কিন্তু এখানে কি ছিল? মিলেচ্ছ। এরপর সবকিছু জিনিসগুলো কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ বোঝার বিষয় রয়েছে। এরপরে আমরা যে আলোচনা করবো শিক্ষা এবং সংস্কৃতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ভাষা। অলবিরুনি যখন ভারতবর্ষে আসলো না, আসার পরে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়েছিল ভাষাকে নিয়ে। কারণ ভারতবর্ষে তো সংস্কৃত ভাষা প্রচলিত ছিল, তো ও যখন সংস্কৃত ভাষা শিখতে যায় ওর কাছে মনে হয়েছিল এটা প্রচন্ড কঠিন। ওর কাছে মনে হয়েছিল এর থেকে পরিশ্রম সাধ্য ভাষা আর কিচ্ছু নেই। তাহলে অলবিরুনি কোন ভাষাকে পরিশ্রম সাধ্য ভাষা বলেছে? সংস্কৃত ভাষাকে। কোন ভাষাকে? সংস্কৃত ভাষাকে। এবং তিনি কি বলছেন যে আরবি ফরাসির চেয়েও অনেকটা আলাদা কি? সংস্কৃত। হিন্দু শাস্ত্রের গভীরতা দেখে তিনি কিন্তু মুগ্ধ হয়েছিলেন। কে? অলবিরুনি। বর্ণমালা গ্রিকদের থেকে হিন্দুরাও কিন্তু মানে গ্রিকরা যেরকম ডান দিক থেকে বাম দিকে থাকে, হিন্দুরাও কিন্তু ডান দিক থেকে বাম দিকে থাকে। একাধিক বর্ণমালা হলেও এখানে কিন্তু বহুল ব্যবহৃত বর্ণমালা বা লিপির কথা তিনি উল্লেখ করেছেন। মেইনলি কিন্তু 11টি লিপি বা বর্ণমালার কথা বলছেন। কটি? 11টি লিপি বা বর্ণমালার কথা বলছেন। কি বলছেন? এবং সেগুলোর ভিতরে ইম্পর্টেন্ট কোনটা বলতো? ভালো করে মাথায় রাখ। সিদ্ধ মাতৃকা, সিদ্ধ মাতৃকা বা সিদ্ধ মাতা বা সিদ্ধম লিপি, সিদ্ধ মাতৃকা বা সিদ্ধ মাতা বা সিদ্ধম লিপি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পুঁথি সাহিত্য, ভারতীয়রা তাল পাতা, তাল পাতা কারা ব্যবহার করতো বলতো? দক্ষিণ ভারতের মানুষরা তাল পাতা লেখালেখি করতো, তাল পাতা ব্যবহার করতো। ও পিলু গাছের ছাল, পিলু একটা গাছ আছে, সেই ছালকে ব্যবহার করা হতো। এটা ভূর্জপত্রের মধ্যে পড়ে। ভূর্জপত্র কিন্তু যজ্ঞে লাগে, যারা যারা যজ্ঞ করে দশকর্মা ভাণ্ডারে ভূর্জপত্র পাওয়া যায়, তো সেই ভূর্জপত্রগুলোর মধ্যে কিন্তু লিখতো। এটা পুঁথি ছিল এবং এটা কিন্তু লাল সুতা দিয়ে বেঁধে এরা লিখে দিত। সুতা দিয়ে বেঁধে রাখতো কোনটা? পুঁথিটাকে বা লিপিগুলো, পুঁথিটাকে। এবার কি? বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সিদ্ধান্ত, মাথায় রাখ, সিদ্ধান্ত সবচেয়ে কিন্তু মেন পার্ট। সিদ্ধান্ত, জ্যোতির্বিজ্ঞানের শ্রেষ্ঠ বইগুলোকে তিনি কি বলতেন? সিদ্ধান্ত। অলবিরুনি জ্যোতির্বিজ্ঞানের শ্রেষ্ঠ বইগুলোকে কি বলতো? সিদ্ধান্ত। অলবিরুনি জ্যোতির্বিজ্ঞানের যে শ্রেষ্ঠ বইগুলো তাকে বলতো কিন্তু সিদ্ধান্ত। উদাহরণ কি? ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট, ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট, এটা কিন্তু হাই লেভেল। হাই লেভেল বলতে জ্যোতির্বিজ্ঞান ও হাই লেভেলে কোনটা রাখতো? সিদ্ধান্তকে। আর লো লেভেলে কোনটা রাখতো বলতো? সেটা হচ্ছে তন্ত্র বা করণ। লো লেভেলে কোনটা রাখতো? মানে নিচের দিকে কোনটা ছিল? তন্ত্র। উঁচুর দিকে কোনটা ছিল? সেটা কিন্তু ছিল সিদ্ধান্ত। সিদ্ধান্ত হচ্ছে কম উন্নত বইগুলোকে কি বলতো? তন্ত্র বা করণ। উদাহরণ কি? বরাহমিহিরের কাজ। উদাহরণ কি? বরাহমিহিরের কাজ। আর সিদ্ধান্তকে ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট। সিদ্ধান্তকে ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট। তন্ত্র বা করণ কি? এটা কিন্তু বরাহমিহিরের কাজ। এটা কিন্তু এর নিচে, সিদ্ধান্তের নিচে কিন্তু আমাদের তন্ত্র বা করণ। অন্যান্য শাখা কি আছে জ্যোতিষশাস্ত্রের জন্য? জাতক সংহিতা, ভালো করে মাথায় রাখতে হবে, জাতক আর সংহিতা। এবং চিকিৎসা বিজ্ঞানে কিন্তু রসায়নবিদ নাগার্জুনের কথা তিনি উল্লেখ করেছেন। নাগার্জুন কে ছিলেন? রসায়নবিদ, মাথায় রাখতে হবে। নাগার্জুন রসায়নবিদ, নাগার্জুন রসায়নবিদ, মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, প্রভাব। এবার তার গণনা এতটা নিখুঁত ছিল, মানে কার? অলবিরুনি।
অলবিরুনি এতটা নিখুঁত গণনা করতেন যে কোপারনিকাসের মতো ব্যক্তিত্ব, গ্যালিলিওর মতো ব্যক্তিত্ব, নিউটনের মতো ব্যক্তিত্ব বা বিজ্ঞানীরা কিন্তু তার দ্বারা প্রভাবিত হয়েছিল। কারা কারা অলবিরুনির মাধ্যমে প্রভাবিত হয়েছিল মাথায় রাখতে হবে। কোপারনিকাস, গ্যালিলিও এবং নিউটন এরা কিন্তু এই অলবিরুনির যে লেখা বা অলবিরুনি কিন্তু প্রভাবিত হয়েছিল, মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখব কি ধর্ম ও মূর্তি পূজা, বিশ্বাস। সাধারণ মানুষ কি মূর্তি পূজা করতো, এখনো আমরা মূর্তি পূজা করি, কারণ আমাদের বিশ্বাস বা আস্থা কিন্তু মূর্তি পূজার সঙ্গে জড়িত। সবাই কি তাই করে না, এক একজনের ধর্ম কিন্তু এক এক রকম ভাবে পালিত হয়, কিন্তু আমাদের মূল সত্য কি বলতো, পরম প্রভু। কিন্তু সে সবাই কি করে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে তারই উপাসনা করছি, কিন্তু আমাদের ধর্মটা আলাদা। তো সবচেয়ে বড় কথা কি, এই সাধারণ মানুষ মূর্তি পূজা করতো, কিন্তু শিক্ষিত যারা পণ্ডিতরা ছিল তারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। দেখ, যে ধর্মেরই মানুষ সকলে সবাই কিন্তু তত্ত্বকে একটা করছে, এক একজন এক এক নামে কিন্তু সেটাকে কিন্তু উপাসনা করে যাচ্ছে। প্রত্যেকের ধর্ম আলাদা, প্রত্যেকের গ্রন্থ কিন্তু সম্মানীয় জায়গা আছে, প্রত্যেক গ্রন্থই কিন্তু তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে আরো আপগ্রেড করার জন্য, কি করলে ভালোভাবে চলা যেতে পারে, কি করলে আমাদের ভালো হবে সেটাই কিন্তু শেখায়। বোঝা যাচ্ছে? এই জন্য ধর্মগুলোকে করতে হবে। আর কি, বৌদ্ধ ও ব্রাহ্মণ, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। তিনি বৌদ্ধদের সমনীয় বলতেন, মাথায় রাখতে হবে। অলবিরুনি বৌদ্ধদের কি বলতেন, সমনীয়। অলবিরুনি বৌদ্ধদের কি বলতেন, সমনীয়। অলবিরুনি বৌদ্ধদের কি বলতেন, সমনীয়। এবং তিনি কি বলছেন, ব্রাহ্মণদের সঙ্গে কিন্তু বৌদ্ধদের একটা ফিকশন বা দূরত্ব কিন্তু বরাবরই ছিল। বিখ্যাত মন্দির, খুবই ইম্পর্টেন্ট, থানেশ্বরের কথা বলা হচ্ছে। থানেশ্বরের কি মন্দির আছে, চক্রস্বামী বা চক্রভামী মন্দির। চক্রস্বামী বা চক্রভামী মন্দির, চক্রস্বামী বা চক্রভামী মন্দির। এখানে কি আছে, ব্রোঞ্জ নির্মিত মূর্তি, ব্রোঞ্জ বা তামার মূর্তি। যদি বলা হয় ব্রোঞ্জ বা তামার মূর্তি কোন মন্দিরের সঙ্গে যুক্ত, চক্রস্বামী বা চক্রভামী। কোথায় অবস্থিত, থানেশ্বরে। সোমনাথ, সোমনাথে তো আমাদের জ্যোতির্লিঙ্গ আছে, তাই না? তো সোমনাথের শিবলিঙ্গ মন্দিরের ঐশ্বর্যের কথা বলা হয়েছিল। এই সোমনাথ মন্দির কিন্তু সুলতান মাহমুদ অনেকবার লুণ্ঠন করেছে। এবার কি, মুলতান। মুলতানে কি আছে, সূর্যদেবের বিখ্যাত মূর্তি রয়েছে, কাষ্ঠ নির্মিত এবং কর্ডোভার চামড়ায় বোনা আছে, কাঠ দিয়ে কর্ডোভার চামড়ায়। এবং তার যে চোখ দুটো আছে না, ওটা কিন্তু একবারে লাল চুনি বসানো, লাল চুনি। হ্যাঁ, এটা সূর্য মন্দির। তাহলে মাথায় রাখতে হবে। থানেশ্বরে কি আছে, বিষ্ণু মন্দির, নাম কি, চক্রস্বামী বা চক্রভামিনী। থানেশ্বরে কি আছে, চক্রস্বামী বা চক্রভামিনী। এখানে কি মূর্তি, ব্রোঞ্জ বা তামা নির্মিত। থানেশ্বরে কি, ব্রোঞ্জ বা তামা নির্মিত। সোমনাথে কি, শিবলিঙ্গ, অর্থাৎ এখানে কিন্তু লিঙ্গ পূজা হতো। লিঙ্গ পূজা করা হচ্ছে সোমনাথে। এখানে কি আছে, ঐশ্বর্য। আর মুলতান কি, সূর্যদেবের বিখ্যাত মূর্তি। মূর্তিটা কিরকম, কাষ্ঠ নির্মিত এবং কর্ডোভার চামড়ায় মোড়া, এবং চোখ দুটোতে কি বসানো আছে, লাল চুনি। ভালো করে মাথায় রাখতে হবে এটা। এরপরে আমরা কি দেখবো, যে ইসলামী আইনবিধি। ইসলামী আইনবিধি কি নামে পরিচিত, ভালো করে মাথায় রাখতে হবে, শরীয়ত। ইসলামী আইনবিধি কি নামে পরিচিত, শরীয়ত। ইসলামী আইনবিধি কি নামে পরিচিত, শরীয়ত। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, আল-বিরুনি কিন্তু বেশ কিছু উক্তি করেছিল। দুটো উক্তিকে আমি তুলে ধরছি, খুবই গুরুত্বপূর্ণ। হিন্দুরা যে কি বলছে, প্রথমে তিনি বলছে ভারতীয়দের মানসিকতাকে নিয়ে একটা উক্তি করছে। ভারতীয়দের মানসিকতা কি বলছে, হিন্দুরা মনে করে তাদের দেশের মতো আর কোনো দেশ নেই, তাদের জাতির মতো আর কোনো জাতি নেই, তাদের রাজার মতো আর কোনো রাজা নেই, এবং তাদের শাস্ত্রের মতো আর কোনো শাস্ত্র নেই। কি বললো, হিন্দুরা মনে করে কি, তাদের দেশের মতো আর কোনো দেশ নেই, তাদের জাতির মতো আর কোনো জাতি নেই, তাদের রাজার মতো আর কোনো রাজা নেই, এবং তাদের শাস্ত্রের মতো আর কোনো শাস্ত্র নেই। উক্তিকার অল-বিরুনি। আর কি, সত্যতা এবং নিরপেক্ষতাকে নিয়ে তিনি কি বলছে, আমি এই বইটি লিখেছি তাদের জন্য যারা হিন্দুদের সঙ্গে আলোচনা করতে চায় এবং তাদের ধর্মের গভীরে যেতে চায়, কোনো নিন্দা করার জন্য নয়। এটা কি, সত্যতা ও নিরপেক্ষতাকে নিয়ে। আমি এই বইটি লিখেছি তাদের জন্য যারা হিন্দুদের সঙ্গে আলোচনা করতে চায় এবং তাদের ধর্মের গভীরে যেতে চায়, কোনো নিন্দা করার জন্য নয়। তিনি আরো কিছু কাজ করেছেন, যে কি, তিনি ভারতীয়দের শূন্যের ব্যবহার এবং দশমিক পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন। মাথায় রাখতে হবে শূন্যের ব্যবহার। শূন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। যে শূন্যকে উপলব্ধি করতে পারবে, যে শূন্যকে আয়ত্ত করতে পারবে, সে কিন্তু বিরাট বিষয়। কিন্তু শূন্যকে আয়ত্ত করার জন্য, শূন্যকে বোঝার জন্য সংখ্যাকে বোঝা সবার আগে জরুরি। 1 থেকে 9কে তুমি যদি না বুঝতে না পারো, তাহলে কিন্তু শূন্যকে কোনোদিন বোঝা যাবে না। 1 থেকে 9কে বোঝো, তাহলে তুমি শূন্যের গুরুত্ব বুঝতে পারবে। শূন্যকে বোঝার জন্য আগে 1 থেকে 9কে জানতে হবে, এটা মাথায় রাখিস। আর সব থেকে বড় কথা কি, এখানে কয়েকটি জিনিস মাথায় রাখ। আল-বিরুনির সঙ্গে 80টি অধ্যায় যুক্ত। কটি অধ্যায়, 80টি অধ্যায়। কিসের জন্য, এই যে গ্রন্থ কিতাবগুলো যে গ্রন্থটা আছে, এখানে কিন্তু 80টি অধ্যায় যুক্ত। 11 লিপি বা বর্ণমালা যুক্ত। কটা, 11 লিপি বা বর্ণমালা। 11 হলে লিপি বা বর্ণমালা, 80 হলে অধ্যায়, আর 8 হলে অন্তঃশ্রেণী। 8 হলে অন্তঃশ্রেণী। এবার কি, শ্রেষ্ঠ অবদান।
শ্রেষ্ঠ অবদানে কি আছে? ভারত তত্ত্বের জন্য প্রথম বিজ্ঞান ভিত্তিক ভাবে নিরপেক্ষ ভারতের ইতিহাস তৈরি করেছিলেন হচ্ছে অলবিরুনি, প্রথম বিজ্ঞান ভিত্তিক ভাবে জ্যোতিষ। এ কিন্তু বিরাট বড় ভাবে একজন জ্যোতিষ ছিলেন, বিরাট বড় ভাবে জ্যোতিষ, মানে ভাবা যাবে না যে কত বড় জ্যোতিষে। একেই তো জন্ম 4 সেপ্টেম্বর, নিউমোলজিক্যালি রাহু, মানে এর যা ব্রেন চলবে এর মতো ব্রেন কারোর চলবে না। আর এত বড় ভাবে জ্যোতিষ যে গ্রহ নক্ষত্র দেখে বলে দিত কখন কি ঘটনা ঘটতে পারবে, এবং সুলতান মাহমুদকে বলে দিত তুমি যদি এখন যাও তাহলে রাজ্য জয় করতে পারবা না, হলে পারবা না, এখন এখানে গেলে ভালো হবে আর এখানে গেলে খারাপ হতে পারে। একদম গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তিনি বলে দিতে পারতেন। বিরাট বড় ভাবে জ্যোতিষ ছিলেন, এবং ভারতে যখন এসে তিনি জ্যোতিষ শাস্ত্রে পড়াশোনা করছিলেন না, ভারতীয় শাস্ত্রকে তিনি অনেক অনেক উন্নত করেছিলেন। কত বড় একজন শিক্ষিত ব্যক্তি শিক্ষিত জিনিসে দাম দিতে পারে, সেটা আল-বিরুনি। ভৌগোলিক আবিষ্কার তিনি প্রথম বলেছিলেন যে সিন্ধু নদের অববাহিকা একসময় সমুদ্রের নিচে চলে যাবে। ভাব কখন কবে বলে গেছেন যে সিন্ধু নদের অববাহিকা একসময় জলের নিচে চলে যাবে। আর কি মৃত্যু, তিনি মারা যাচ্ছে কবে? 1048 খ্রিস্টাব্দে গজনীতে। গজনী কোথায়? বর্তমান আফগানিস্তানে। তাহলে আজকের এই আলোচনাতে আমরা বেশ কিছু জিনিস জানতে পারলাম। অলবিরুনি পর্যটক যে ভারতবর্ষে এসেছিল, এবং তার চোখ দিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আজ থেকে 1000 বছর আগে, যেখানে ভারতবর্ষের অবস্থা কেমন ছিল সেই ভারতবর্ষের অবস্থা নিয়ে আমরা জানতে পারলাম। কি কি জানতে পারলাম? আরেকবার দেখে নিয়ে আমরা পরিচয় জানতে পারলাম, জন্ম জানতে পারলাম, পূর্ণ নাম, পিতামাতা, বন্দিদশা, ভারতে আগমন 1017 থেকে 1030, এবং তিনি কে ছিলেন? সুলতান মাহমুদের রাজ্যাধীশ পদে তিনি নিয়ে আসলেন। প্রথম অবস্থায় বন্দী ছিলেন। গ্রন্থ কি ছিল? কিতাবুলহীন বা তহবিলহীন। সময়টা কি? 1030। আর 80টি অধ্যায় বিন্যস্তটা। শিক্ষা সংস্কৃতি নিয়ে আলোচনা করলাম, বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করলাম, যে চতুর্বর্ণ প্রথা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এছাড়াও কারা কারা ছিল অন্তর, মিলেচ্ছ এবং ব্রাত্য, ধর্ম এবং মূর্তি পূজা নিয়ে জানলাম, বিশ্বাস, বৌদ্ধদের কি বলতো? সমন্বয়। বৌদ্ধদের কি বলতো? সমন্বয়। বিখ্যাত মন্দির নিয়ে জানতে পারলাম, থানেশ্বর, সোমনাথ, মুলতান, এবং এখানে হিন্দুদের জীবনধারায় চতুরাশ্রম জানতে পারলাম, ব্রহ্মচর্য, গ্রামস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, নারী সমাজ এবং কুপ্রথা নিয়ে জানতে পারলাম, উক্তি জানতে পারলাম, ইসলামী আইনবিধি শরীয়ত নামে পরিচিত, এবং শেষে শ্রেষ্ঠ অবদান নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম। লাস্টে মৃত্যু হলো কবে? 1048 খ্রিস্টাব্দ গজনী, এটা বর্তমান আফগানিস্তানে। তো এই ছিল আজকের আলোচনা। যারা যারা অনলাইনে ভিডিওটি দেখলে তাদের যদি অলবিরুনি কেন্দ্রিক কোথাও অসুবিধা মনে হয় বা প্রবলেম মনে হয়, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি তাহলে সেই অনুযায়ী তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও করব। যারা যারা অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা পেড করতে চাও, তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। ততক্ষণ অব্দি ভিডিওটি দেখো, ভালো করে আত্মস্থ করো। এই ভিডিওটি ঠিকঠাক দেখলে এই অলবিরুনি কেন্দ্রিক যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু কম বেশি করে আসতে পারবে। তোমরা পাঠ্য বই থেকে খুঁটিয়ে পড়ো, পাশাপাশি ভিডিওগুলো দেখো, উপকার কিন্তু অবশ্যই পাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।